নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক বিজেপির ফতোয়া, আকবর এখন জেলে আর সোনিকা ঘরে বন্দি। আজকে একটা গল্প বলব। আজকে ভারী ভারী প্রচুর কথা বলবো না, প্রচুর তথ্য দেব না। একটা গল্প বলবো যা কদিন আগেই ঘটে গেছে উত্তরপ্রদেশে। তারা ছিলেন প্রতিবেশী, একই স্কুলে পড়তেন আর 6 বছর আগে প্রেমে পড়েছিলেন। 2022 সালের 19শে আগস্ট এই দুই প্রেমিক প্রেমিকা পূর্ব দিল্লির জেলা শাসকের অফিসে গিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ে করেন। অতএব বোঝাই যাচ্ছে যে তারা প্রাপ্তবয়স্ক ছিলেন, না হলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করা যায় না। এখন সেই আকবর, এই মুহূর্তে সেই আকবর জেলে, তার দুই বোন এখনো জেলে, আর সেই সোনিকা এখন ঘরে বন্দি। মিডিয়া বা অন্য কারোর সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদের কিছু সদস্য কড়া নজর রেখেছে সেই বাড়ির দিকে। 3 বছর পর 2025 সালের 24শে মে আকবর খান 29 বছর বয়সের, সোনিকা চৌহান 25 বছর বয়সের, 3 বছর ধরে বৈধভাবে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ থাকার পরে সেই এক পরিচয়ে সীমিত রয়ে গেলেন। তাদের ধর্ম, তাদের একজন মুসলমান, একজন হিন্দু, এটাই তাদের দোষ। হ্যাঁ, 3 বছর পরে তাদের আলাদা করে দেওয়া হলো। দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে তাদের ইচ্ছে অনুযায়ী একসঙ্গে থাকতে দিল না, বিয়ে করতে দেওয়া হবে না। ফতোয়া কাদের? বিজেপি, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ। 3 বছর পরে হঠাৎ গত 25শে মে সোনিকার বাবা লক্ষণ সিং চৌহান উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার ইন্দিরাপুরম থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি দাবি করেন আকবর তার মেয়েকে অপহরণ করে বেআইনিভাবে আটকে রেখেছেন। এর একদিন পর গাজিয়াবাদ পুলিশ প্রথমে আকবরের দুই বোন, এক ভাসুরপত্নী এবং এক প্রতিবেশীকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার করা হয় আকবরকে। বর্তমানে আকবর এবং তার দুই বোন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন, মানে গ্রেপ্তার জেলে রয়েছেন। আর বাকি সবাইকে 1 সপ্তাহ পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে, কেস চলছে। জানা গেছে আকবর সোনিকার বন্ধুরা, আকবর পরিবারের সদস্যরা সবাই জানিয়েছে ওরা সবসময় একসঙ্গে থাকতো। ওটা একেবারে ছোট্টবেলাকার পাড়ার প্রেম। সোনিকা আর আকবর ইন্দিরাপুরমের নাইখান্ড এলাকায় একসঙ্গে বড় হয়েছে। ওরা গাজিয়াবাদ এলাকায় একই স্কুলে পড়তো। পরে আকবর যখন শাহদারার শ্যামলাল কলেজে ভর্তি হলো, সোনিকা ইন্দিরাপুরমের বিজ্ঞান বিহার স্কুলে চলে যায়। এই যুগলের, এই কাপলের বন্ধু আশিস বিষ্ট এই তথ্যগুলো দিলেন। আর তিনিই জানিয়েছেন, এসব খুব লুকিয়ে চুরিয়ে তো নয়, সবাই তাদের সম্পর্ক জানত। কলেজ শেষ করে আকবর তার ভাই মোহাম্মদ আরিফের সঙ্গে ইন্দিরাপুরমে জনসেবা কেন্দ্র, যেখানে আধার, প্যান ইত্যাদি সরকারি পরিষেবা দেওয়া হয়, সেরকম একটা সেন্টার চালাতেন। আর সোনিকা দিল্লির একটা বড় বিউটি সেলুন চেইনে কাজ করার পরে আকবরের দোকানের পাশেই নিজের বিউটি পার্লার খুলেছিল। প্রায় 4 বছর সম্পর্কের পরে 2022 সালে তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছিলেন। আকবরের পরিবারে বিয়ের পরে তোলা কিছু ছবি শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এমনকি সোনিকার ভাই সাহিলও তাদের সঙ্গে রয়েছে। মানে 23 বছরের সাহিল জানতো তার দিদির সঙ্গে কার বিয়ে হচ্ছে। কিন্তু এখন সোনিকার বাবার দাবি তিনি নাকি কিছুই জানতেন না। আমি জানতাম, আকবর শুধু সোনিকার পরিচিত, ওদের সম্পর্ক বা বিয়ের কথা আমি গত 24শে মে জানি। হ্যাঁ, এই কথাই তিনি পুলিশকে জানিয়েছেন। অবশ্য সোনিকার বাবা ঠিক কিভাবে বা কোন ঘটনার প্রেক্ষিতে জানলেন সেটা তিনি বলেননি। বজরং দল আরএসএস এর সক্রিয় সদস্য প্রবীণ নাগর, তিনি 23শে মে মানে 24শে মে তিনি যখন জানছেন, তার আগের দিন রাত্রি 8:30 নাগাদ থানায় যান এবং তারা জানাচ্ছেন, আমরা এই আন্তর্ধর্মীয় মানে ইন্টার রিলিজিয়াস হিন্দু মুসলমানের যে বিয়ে সেই কথা জানতে পারি এবং থানায় যাই। মানে একজন হিন্দু, একজন মুসলমান, একজন প্রাপ্তবয়স্ককে বিয়ে করছেন, তার জন্য থানায় যেতে হবে। থানায় গেলেন এবং ওনারা তখন থানায় গিয়ে ডেকে আনেন তার বাবাকে, তার বাবাও জানেন। এর পরের দিন এফআইআর দায়ের করা হয়। মানে 23 রাতে বজরং দল আর আরএসএস এর কিছু লোকজন মিলে স্থানীয় থানাতে এফআইআর করার পরে এই খবর জানাজানি।
আকবরের বাড়ির লোকজনেরা জানাচ্ছেন আজ নয়, তারা সেই শুরুর দিন থেকে জানতেন ওরা একজোড়া একটা কাপল, একজোড়া প্রেমিক প্রেমিকা, তারা বিয়ে করবে, তারা একসঙ্গে থাকবে। কাজে ওরা যখন বলতো ওরা বিয়ে করতে চায়, আমরা এতটুকু অবাক হই। আকবরের ভাই আরিফ এই কথাগুলো বলছেন, 4 ভাই বোনের মধ্যে তিনি সবচেয়ে বড়। আকবরের পরিবার মূলত বিহারের পূর্ণিয়া জেলা থেকে এসেছিল প্রায় 40 বছর আগে। তাদের পূর্বপুরুষরা গাজিয়াবাদে চলে আসে। অন্যদিকে সোনিকার পরিবার উত্তরাখণ্ডের পৌড়ি গড়ওয়ালের, তারা ওখান থেকে এসেছে। বড় ভাই আরিফ তিনি বলছেন প্রায় 2013-14 সাল থেকে ওদের সম্পর্কের কথা আমরা জানি। ছোটবেলা থেকে ওরা একসঙ্গে একই পড়াশুনো করতো, একই স্কুলে পড়তো, একই সঙ্গে বাড়িতে ফিরতো। আমরা কখনো বাধা দিইনি। সোনিকা আমাদের পরিবারের সদস্যদের মতন ছিল। 2014 সালে আকবরের মা হাঁপানিতে মারা যান। 5 বছর পর তার বাবা হার্নিয়ার অপারেশনে মারা যান। সেই কঠিন সময়ে সোনিকা আকবরের পাশে ছিল, জানালেন আরিফ। তিনি জানাচ্ছেন 2 পরিবার 1 কিলোমিটার দূরত্বে থাকতো বলে একসঙ্গে সমস্ত উৎসব পালন করত। প্রতিটা ঈদে ওরা আমাদের বাড়িতে আসতো। ওরা মানে ওদের বাড়ির সবাই বাড়িতে আসতো, আমরা ওদের বাড়িতে যেতাম দীপাবলিতে। কখনো ধর্ম নিয়ে কোনো সমস্যা হয়নি, যতদিন না কিছু ধর্মের ঠিকাদার ওদের সম্পর্কে হস্তক্ষেপ করলো। বিয়ের 3 বছর পরে কোনো ঝামেলা হয়নি, বললেন আরিফ। হ্যাঁ, ঠিক এই কথাটাই বলেছেন। কন্ট্রাক্টর অফ রিলিজিয়ন, ধর্মের ঠিকাদার, তারা এসে মধ্যিখানে নাক গলিয়েছে, তারপরে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু ইন্দিরাপুরম থানার এফআইআরে একেবারে আলাদা কথা, আলাদা ছবি। সেখানে বলা হচ্ছে সোনিকার বাবা চৌহান তার অভিযোগে বলেন, শনিবার সন্ধ্যা 6টার দিকে আমার মেয়ে যে একটা সেলুনে কাজ করে, তাকে আকবর এবং তার ভাই মাকসাদ খান অপহরণ করে তাদের দোকানে আটকে রাখে। আমি আর আমার স্ত্রী দোকানে গেলে আকবরের পরিবারের 4-5 জন মহিলা আমাদের ধরে ফেলে। আর আকবর ও মাকসাদ বলে, আমার মেয়েকে আকবরের সঙ্গে বিয়ে দিয়ে দাও, না হলে মেরে ফেলবে। ভাবতে পারেন, গাজিয়াবাদে, উত্তরপ্রদেশে এই সময়ে একটা মুসলিম ফ্যামিলি এই কথাগুলো বলতেও পারবে, উচ্চারণও করতে পারবে। এটা এফআইআর করা হচ্ছে। যারা 3 বছর আগে লিগালি বিয়ে করেছে, ভারতের সংবিধান, ভারতের আইন মেনে তারা বিয়ে করেছে, তাদের নামে এফআইআর হচ্ছে। থানা একবার জানতে চাইছে না এরা কি, এই তো বিয়ের কাগজ, এফআইআর যে ম্যারেজ, তার যে পেপার সার্টিফিকেট সেটা আছে। ম্যারেজ সার্টিফিকেটে দেখানোর পরেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বাড়ি শুদ্ধ সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। ওই এফআইআরে চৌহান মানে ওর বাবা, সোনিকার বাবা আরো বলছেন, এরপর আকবর তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। আমার মেয়ে আকবরের হুমকিতে ভয় পেয়েছে এবং তার চাপে আছে। 25শে মে গাজিয়াবাদ পুলিশ আকবর, মাকসাদ খান এবং 4-5 জন অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে অপহরণ, বেআইনি আটক, দাঙ্গা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির যা যা ধারা আছে সব ধারায় এফআইআর করে দেয়। এরপর পুলিশ ইন্দিরাপুরমে আকবরের বাড়িতে হানা দিয়ে 4 জন মহিলাকে গ্রেপ্তার করে। পরে আকবরকে গ্রেপ্তার করা হয় এবং সোনিকাকে তার বাবা মায়ের কাছে জিম্মায় দিয়ে দেওয়া হয়। প্রতিবেশীরা জানাচ্ছে এরপর থেকে সোনিকার পরিবার তাকে নিয়ে পৌড়ি গড়ওয়ালের বাড়িতে চলে গেছেন, এখানে আর নেই। আকবরের গ্রেপ্তারের আগে চলন্ত গাড়ির ভেতর থেকে তোলা দুজনের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে সোনিকাকে বলতে শোনা যাচ্ছে, উনি আমার স্বামী আকবর, গত 9 বছর ধরে আমরা একসঙ্গে আছি। 3 বছর আগে আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ে করি। আমার মা বাবা কিছুটা টের পেয়েছিলেন, কিন্তু আজ ওরা আমাকে মারধর করছে, আমি খুব ভয় পেয়েছি। হ্যাঁ, এটাই উত্তরপ্রদেশ। কোনো রাত দখলের ডাক নেই, কারণ যারা ডাক দিলেও দিতে পারেন তারা জানেন ডাক দিলে পরের দিন সকালে বাড়ির সামনে থাকবে বুলডোজার। ডাক এখানে দেওয়া যায়, এসব ডাক পশ্চিমবঙ্গে দেওয়া যায়। একজন আইনজীবী নেই। যারা এখানে বুক ফাটাচ্ছেন, মুখ ফাটাচ্ছেন, তারা ওখানে গিয়ে একটা কেস ঠোকার লোকজন নেই সেখানে। এই দুজনের জন্য দাঁড়াবেন, সওয়াল করবেন, এরকম কোনো আইনজীবী নেই। এ রাজ্যে শুভেন্দু অধিকারী, বিজেপি নেতারা বাংলাদেশের চিন্ময় মহারাজের জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। এই দেশেই সংবিধান আইন মেনে বিবাহিত দম্পতির একজন খালি মুসলমান বলে জেলের ভেতরে আছে, আর এটাকেই বিজেপি লাভ জিহাদ বলে চালাতে চায়। কতটা মূর্খ হলে আন্তর্ধর্মীয় বিয়েকে এরকম ভাবে জিহাদ বলে চালানো যায়? আমি অন্য সব যুক্তি বাদ দিলাম, কেবল ইতিহাসের কটা উদাহরণ আপনাদের সামনে রাখছি। কেবল দেখুন আর ভাবুন। যোধা ভাই, হরকাবাই মরিয়ম উজ জামানি, এটা সম্ভবত সবচেয়ে বিখ্যাত উদাহরণ। 1562 খ্রিস্টাব্দে অম্বরের, আধুনিক যে জয়পুর, তার রাজা ভারমাল মানে বিহারিমাল,
তার কন্যা হারকাবাইয়ের সঙ্গে আকবরের বিবাহ হচ্ছে। আকবর চুরি করে আনছেন, ধরে আসছেন, সেনাপতি দিয়ে আনছেন না, সেখানে বিহারীমল থাকছেন, বাড়ির সমস্ত লোকজন থাকছেন, রাজা রাজরারা থাকছে, সেখানে আকবরের বিবাহ হচ্ছে। তিনি মরিয়ামুজ্জামানি উপাধি লাভ করলেন। যোধাবাই ছিলেন সম্রাট জাহাঙ্গীরের মা। সেই অর্থে জাহাঙ্গীর এবং পরবর্তী সমস্ত মোগল সম্রাটরা আসলে হিন্দু রক্ত বইছে তাদের গায়ে। এই বিবাহ মুঘল রাজপুত সম্পর্কে একটা নতুন চেহারা দেয়, আর আকবরের যে রাজপুত নীতি সেটাকে শক্তিশালী করে। জয়সালমীরের রাজকন্যা আকবর 1570 সালে জয়সালমীরের শাসক রাওয়ালহার রাই তার কন্যাকে বিবাহ করেছিল। বিকানিরের রাজকন্যা আকবর বিকানিরের রাজকন্যাকেও বিয়ে করেছিলেন। জাতিতে উচ্চ বর্ণের হিন্দু, ক্ষত্রিয়, রাজপুত এই রাজারা সম্পর্কগুলোকে মেনেই তাদের রাজত্ব বাঁচিয়েছেন। মানবাই শাহ বেগম জাহাঙ্গীরের প্রথম স্ত্রী ছিলেন। আমেরের রাজা ভগবান দাসের কন্যা মানবাই। তিনি রাজা বিহারীমলের নাতনি এবং যোধাবাইয়ের ভাইজি ছিলেন। মানবাই ছিলেন জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র খসরু মির্জার মা। জগৎ গোসাই বিলকিস মাখানি, ইনি মারওয়ারের রাজা উদয় সিং এর কন্যা ছিলেন। শাহজাহান খুররাম ছিলেন জগৎ গোসাইয়ের পুত্র। আবার শাহজাহানের প্রথম স্ত্রী মুমতাজ মহল, যাকে আরজুমান বানু বেগম রাজপুত ছিলেন না, তিনি পার্সিয়ান বংশোদ্ভূত ছিলেন। আওরঙ্গজেবের প্রধান স্ত্রী দিলরাজ বানু বেগম রাজপুত ছিলেন না, তিনি ছিলেন পার্সিয়ান সাফাবিদ শাহজাহান। এবং আওরঙ্গজেবের একজন হিন্দু স্ত্রীও ছিলেন যার নাম উদয়পুরী বাই। তার রাজপুত পরিচয় নিয়ে বিতর্ক থাকলেও তাকে রাজপুত বংশোদ্ভূত বলে মনে করা হয়। মানে এক দীর্ঘ সময় ধরে রাজপুত রাজারা মোগল সম্রাট নবাবদের সঙ্গে বৈবাহিক আত্মীয়তার সম্পর্কেই, তার মাধ্যমেই সুসম্পর্ক তৈরি করে রাজত্ব বাঁচিয়েছেন, সিংহাসন বাঁচিয়েছেন। সেই সিংহাসন জুড়ে এখনো পর্যন্ত রাজা উপাধি নিয়ে বেঁচে আছে। আজ সেই বর্ণ হিন্দুরা এক সাধারণ ঘরের ছেলে মেয়েদের, যারা নিজেদের মতো ধর্মকে সরিয়ে এক যৌথ জীবনের সিদ্ধান্ত নিতে চান, নেবেন, তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন, তাদের জেলে পড়ছেন। আসলে এক মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে নিয়ে যাচ্ছেন দেশকে। দুটো মানুষ একে অন্যকে ভালোবেসে একসঙ্গে থাকতে পারবে না, তার মধ্যেও আসবে ধর্ম, এবং তার মধ্যেও আসবে ধর্ম, সেটা কে ঠিক করবে? আমাদের দেশের আইন নয়, আমাদের দেশের সংবিধান নয়, আমাদের দেশের আইন অনুযায়ী তারা বিয়ে করেছে। সেই ম্যারেজ সার্টিফিকেট তাদের কাছে আছে, আজকের নয়, পুরনো 3 বছর আগেকার। এখনো সেই আকবর জেলে পড়ছে। কেন? কোন অপরাধে? অপরাধ মুসলমান হওয়া। যদি এটাই হয়, যদি এইভাবেই দেশকে ভাগ করা হয়, যদি দেশে 15, 16, 17, 18% মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, তাহলে তার পরিণাম ভালো হবে। এটা বুঝতে হবে, ভাবতে হবে। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।